ক্লাস 12 এর বায়োলজি ফার্স্ট চ্যাপ্টার জনন বা রিপ্রোডাকশন। জননটা তিনটা ভাগে ভাগ করা আছে। প্রথমে আছে জেনারেল রিপ্রোডাকশন, এর মধ্যে ভেজিটেটিভ, আসেক্সুয়াল আর সেক্সুয়াল তিন ভাগ, সেটা প্ল্যান্ট অ্যানিমালের একসাথে। মাঝের পার্টটা আছে হিউম্যান রিপ্রোডাকশন, আর থার্ড পার্টটা আছে জননগত রোগ। আমি পড়াবো হিউম্যান রিপ্রোডাকশন, মানুষের জনন। মানুষ এক লিঙ্গ প্রাণী, এদের স্ত্রী আর পুরুষ ভেদ আছে। কতগুলো ক্যারেক্টারের মধ্য দিয়ে পুরুষ আর স্ত্রী প্রাণীকে বাইরের থেকে চেনা যায়, তাদেরকে সেই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স। মানুষের প্রাথমিক জননাঙ্গ শুক্রাশয় ও ডিম্বাশয়। পুরুষের ক্ষেত্রে শুক্রাশয় আর স্ত্রীলোকের ক্ষেত্রে ডিম্বাশয়। এই শুক্রাশয় ও ডিম্বাশয় এর সাথে কিছু আনুষঙ্গিক অঙ্গ একসাথে হয়ে তৈরি হয় মানুষের জননতন্ত্র। প্রথমে আসছি পুরুষের জননতন্ত্র। একজোড়া শুক্রাশয় এবং আনুষঙ্গিক কিছু অঙ্গ নিয়ে তৈরি হয়। এই জননতন্ত্রের ছবিটা আমি আঁকছি, কেমন হয় দেখো। এটা যে পুরুষ জননতন্ত্রের বিভিন্ন অংশগুলোকে লেবেল করছি। এটা স্ক্রোটাম, এটা শুক্রাশয়, এটাকে বলে এপিডিডাইমিস, এটাকে বলে ভাস ডিফারেন্স, এটাকে বলি প্রস্টেট গ্ল্যান্ড, এটা শুক্রথলি বা সেমিনাল ভেসিকল, এটা কাউপাস গ্ল্যান্ড, এটা পেনিস। এটা পুরুষের জননতন্ত্র। প্রাইমারি সেক্স অর্গান বা প্রাথমিক জননাঙ্গ হচ্ছে শুক্রাশয়। মানুষের একজোড়া শুক্রাশয় উদরগহ্বরের বাহিরে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থান করে। মানুষ উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। মানুষের দেহের উচ্চ তাপমাত্রায় শুক্রাণু উৎপাদন ব্যাহত হয়, সেজন্য শুক্রাশয় দেহের বাইরে স্ক্রোটাম নামক থলিতে অবস্থান করে। সেখানে আমাদের দেহের তাপমাত্রা থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড কম তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়, ফলে শুক্রাণু উৎপাদন ব্যাহত হয় না। স্ক্রোটাম যে নালীর মাধ্যমে উদরগহ্বরের সাথে যুক্ত তাকে বলি ইনগুইনাল নালী। শুক্রাশয় উদরগহ্বরের সাথে একটা গুবার্নাকুলাম কর্ডিস বলে একটা রজ্জুর মাধ্যমে ঝুলন্তভাবে থাকে। প্রতিটা শুক্রাশয় ওজনে প্রায় 10 থেকে 15 গ্রামের মতো হয়। একটা শুক্রাশয়কে যদি বড় করে দেখা যায়,
শুক্রাশয়ের বাইরের স্তর একটা তন্তুময় আবরণ দিয়ে গঠিত, তাকে বলি টিউনিকা অ্যালবুজিনিয়া। সেটা ভাঁজ হয়ে ভেতরের দিকে ঢুকে যায়, ভেতরের দিকে ঢুকে শুক্রাশয়কে কয়েকটা কম্পার্টমেন্ট বা প্রকোষ্ঠে বিভক্ত করে। এগুলোকে লোবিউল বলে। প্রতিটা লোবিউলের ভেতরে একটা অর্থতরল ধাত্র বা স্ট্রোমা দিয়ে ভর্তি থাকে। এই একটা লোবিউলের ভেতরে কিছু নালী বলি সেমিনিফেরাস নালী, যেটা কুণ্ডলাকারে অবস্থান করে। এই সেমিনিফেরাস নালীগুলো একসাথে হয়ে একটা জালক আকৃতি তৈরি করে। এখানে হচ্ছে রেটিটেস্টিস। এই রেটিটেস্টিস কতগুলো সরু সরু নালীর মাধ্যমে, এগুলো বলি ফাসা ইফারেন্সিয়া, এর মাধ্যমে এপিডিডাইমিসের সাথে যুক্ত থাকে। এপিডিডাইমিসের ভেতরেও সেমিনিফেরাস নালিকা থাকে, তবে সেমিনিফেরাস নালিকার ভেতরে কতগুলো সিলিয়া থাকে। এই সিলিয়াগুলো নন মোটাইল বা চলাচল সঞ্চালনে অক্ষম, স্টিরিও সিলিয়া বলে। এই সেমিনিফেরাস নালিকাগুলো একসাথে হয়ে একটা সাধারণ নালী তৈরি করে, একে বলি ভাস ডিফারেন্স। আমাদের উদর গহ্বরে প্রবেশ করে একসাথে হয়ে একটা সাধারণ নালী তৈরি করে, যাকে বলি ইউরেথ্রা। পেনিস নামক মাংসল অংশের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয়। পেনিসের দুটো পার্ট, বডি পেনিস আর ট্রান্স পেনিস। পেনিস দুটো পেশি দিয়ে তৈরি হয়, কর্পোরা ক্যাভার্নোসা আর কর্পোরা স্পঞ্জিওসা। আনুষঙ্গিক গ্রন্থিগুলোর ভেতরে দুটো ভাস ডিফারেন্স যেখানে একসাথে মিলিত হয়, সেখানে দুটো থলির মতো অংশ পাওয়া যায়, তাকে বলি সেমিনাল ভেসিকল বা শুক্রথলি। যেখানটায় দুটো ভাস ডিফারেন্স একসাথে হয়ে ইউরেথ্রা তৈরি করলো, সেখানে গ্ল্যান্ড পাওয়া যায়, প্রস্টেট গ্ল্যান্ড। আর পেনিসের গোড়ায় থাকে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড বা কাউপাস গ্ল্যান্ড। শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হয়। এই শুক্রাণুগুলো ভাস ডিফারেন্সের মধ্য দিয়ে সেমিনাল ভেসিকুলে স্থানান্তরিত হয়। সেমিনাল ভেসিকুল এবং প্রস্টেট গ্ল্যান্ড একটা নিউট্রিশিয়াস ফ্লুইড বা একটা পুষ্টিকর পদার্থ তৈরি করে। সেই পুষ্টিকর পদার্থ শুক্রাণুকে পুষ্টি যোগায়। এই পুষ্টিকর তরল আর শুক্রাণু মিলে সিমেন্ট তৈরি হয়। সেই সিমেন্ট ইউরেথ্রার মাধ্যমে, পেনিসের মাধ্যমে বাহিরে নির্গত হয়। পেনিসের গোড়ায় থাকে কাউপাস গ্ল্যান্ড বা বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এটা একটা পিচ্ছিল পদার্থ তৈরি করে। এবার এই শুক্রাশয়ের একটা প্রস্থচ্ছেদ যদি অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখি, শুক্রাশয়ের অন্তর্গঠন। শুক্রাশয়ের বাইরের আবরণ একটা তন্তুময় আবরণ দিয়ে তৈরি হয়, তাকে বলি টিউনিকা অ্যালবুজিনিয়া। শুক্রাশয়কে সুরক্ষা করে। এটা শ্বেত তন্তু দিয়ে তৈরি হয়। টিউনিকা অ্যালবুজিনিয়া আমি বলেছিলাম ভাঁজ হয়ে ভেতরের দিকে চলে আসে, ফলে শুক্রাশয় প্রকোষ্ঠে বিভক্ত হয়, প্রকোষ্ঠ বা লোবিউলে বিভক্ত হয়। প্রতিটা লোবিউল স্ট্রোমা নামক একটা অর্থতরল পদার্থে ভর্তি। এর ভেতরে অসংখ্য সেমিনিফেরাস নালিকা থাকে। সেমিনিফেরাস নালিকাগুলোর প্রস্থচ্ছেদ করলে এরকম মনে হয়। প্রতিটা সেমিনিফেরাস নালী এক স্তর জার্মিনাল এপিথেলিয়াম দিয়ে তৈরি হয়। জার্মিনাল এপিথেলিয়ামের কিছু কিছু কোষ লম্বাটে হয়ে সেমিনিফেরাস নালিকার গহ্বরে প্রবেশ করে। এগুলোকে বলি সার্টনি সেল, সার্টনি কোষ। জার্মিনাল এপিথেলিয়ামের কোষগুলি সবসময় মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অনেক শুক্রাণু মাতৃকোষ তৈরি করে। এই শুক্রাণু মাতৃকোষগুলি সেমিনিফেরাস নালিকার গহ্বরে ভেসে থাকে। এই শুক্রাণু মাতৃকোষগুলো ধীরে ধীরে পরিণত শুক্রাণুতে রূপান্তরিত হয়। এই পরিণত শুক্রাণুগুলো
নালিকার কেন্দ্রস্থলে থাকে। আর এই সার্টরি কোষগুলো পরিণত শুক্রাণুকে পুষ্টি যোগায়। এই জন্য মাঝে মাঝে শুক্রাণুর মস্তক অংশ সার্টরি কোষে নিমজ্জিত থাকে, আবার পুষ্টি সংগ্রহের পর সেগুলো বাইরে বেরিয়ে আসে। সার্টরি কোষ থেকে পুষ্টি সংগ্রহ করে বাইরে বেরিয়ে আসাকে বলে স্পার্মিয়েশন। আর এই স্ট্রোমা বলেছিলাম, স্ট্রোমার মধ্যে কিছু কোষ থাকে এককভাবে বা গুচ্ছাকারে। এই কোষগুলোকে বলে লেডিগের আন্তঃকোষ। কোষগুলো গ্লাইকোজেন পূর্ণ। লেডিগের আন্তঃকোষ। তাহলে বিভিন্ন অংশগুলো কি নাম হলো? এটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম, এই একটা হচ্ছে সেমিনিফেরাস নালী, এগুলো হচ্ছে সার্টরি কোষ, এগুলো স্ট্রোমা, এগুলো লেডিগের আন্তঃকোষ। রেডিক্স ইন্টারস্টেশিয়াল সেল বা রেডিক সেল, এটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন অফ এ টেস্টিস বা শুক্রাশয়ের অন্তর্গঠন। শুক্রাশয়ের কাজ, শুক্রাশয় শুক্রাণু উৎপন্ন করে, সেই শুক্রাণু সেমিনিফেরাস নালিকার গহ্বরের মধ্য দিয়ে এপিথ্যালিসের মধ্য দিয়ে বাইরে নির্গত হয়। এছাড়া লেডিকের আন্তঃকোষগুলো টেস্টোস্টেরন বলে একটা পুরুষ হরমোন তৈরি করে। এই হরমোন পুরুষের দেহে বিভিন্ন পুরুষালী আচরণ নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এবার ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, স্ত্রী জননাঙ্গ, একজোড়া ডিম্বাশয় আর কিছু আনুষঙ্গিক অঙ্গ দিয়ে তৈরি হয়। ডিম্বাশয় জোড়া স্ত্রীলোকের মুখ্য জননাঙ্গ, আর যে সকল আনুষঙ্গিক অঙ্গগুলো নিয়ে স্ত্রী জননতন্ত্র তৈরি হয় তার বিভিন্ন অংশগুলো ছবি আঁকছে। একজোড়া ডিম্বাশয় ওভারি, ওভিডাক্ট, তারপরে ফ্যালোপিয়ান টিউব। তার প্রথমের দিকে এই অংশটাকে, এই কিছু আঙুলের মতো অংশ থাকে, সেগুলো ফিমরে বলে। সামনের ফানেলের মতো অংশটা ইনফান্ডিবুলাম। মাঝে একটু এই স্ফীত অঞ্চলকে বলি অ্যাম্পুলা। আর এই সম্পূর্ণটা বলি ফ্যালোপিয়ান টিউব। এগুলো ফ্যালোপিয়ান টিউবের বিভিন্ন অংশ। এটা জরায়ু বা ইউটেরাস, এটা ভ্যাজাইনা, এটা ভালভা। স্ত্রী জনন অঙ্গ, স্ত্রী জননতন্ত্র। স্ত্রী জননতন্ত্র একজোড়া ডিম্বাশয় আর এই সকল আনুষঙ্গিক অঙ্গ নিয়ে তৈরি হয়। ডিম্বাশয় ওজনে প্রায় 5 থেকে 10 গ্রামের মতো হয়। এটা লম্বায় 3 সেন্টিমিটার, 3 থেকে 4 সেন্টিমিটার, চওড়ায় 3 সেন্টিমিটার আর পুরু হয় 2 সেন্টিমিটারের মতো। একটা ডিম্বাশয়ে যদি প্রস্থচ্ছেদ অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখি যে ডিম্বাশয়ের মধ্যে কি কি থাকে, এটা ডিম্বাশয়ের গঠন।
ডিম্বাশয় কিছু তন্তুর মাধ্যমে স্ত্রীলোকের উদর গহ্বরের পৃষ্ঠদেশের সাথে সংযুক্ত থাকে, সেগুলোকে গুবার্নাকুলাম বলে। ডিম্বাশয় এক স্তর জার্মিনাল এপিথেলিয়াম দিয়ে আবৃত। ডিম্বাশয়টা মেসোভারিয়াম না বলে একটা পেরিটোনিয়াম বা পর্দা দিয়ে ঘেরা। এক স্তর জার্মিনাল এপিথেলিয়াম, এই জার্মিনাল এপিথেলিয়ামের কোষগুলি সবসময় বিভাজিত হয়ে ডিম্বাণু মাতৃকোষ তৈরি করে। জার্মিনাল এপিথেলিয়ামের পরের স্তরটা শ্বেততন্তু দিয়ে তৈরি। এই শ্বেততন্তু দিয়ে তৈরি এই স্তরটাকে বলে টিউনিকা অ্যালবুজিনিয়া। ভেতরে সম্পূর্ণ একটা অর্ধতরল ধাত্র দিয়ে ভর্তি, তাকে বলি স্ট্রোমা। এই স্ট্রোমার ভেতরে জার্মিনাল এপিথেলিয়ামের কোষগুলো বিভাজিত হয়ে অনেক ছোট ছোট কোষ তৈরি করে, এগুলোকে বলা হয় আন্তঃকোষ বা ইন্টারস্টিশিয়াল সেল। আর পাওয়া যায় অসংখ্য ছোট ছোট থলি বা ফলিকল। এই ছোট ফলিকল গুলোকে বলি প্রাইমর্ডিয়াল ফলিকল। একটা ফলিকল বড় থাকে তাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। আর গ্রাফিয়ান ফলিকল পরিণতির পর সেটা বিদীর্ণ হয় বা ফেটে যায়। ফেটে যাওয়ার ফলে ভেতরে যে ওভামটা বাইরে বেরিয়ে আসে, এই পদ্ধতিটাকে বলা হয় ওভিউলেশন। ওভিউলেশনের পরে গ্রাফিয়ান ফলিকলের বাইরে পরিধি বরাবর যে কোষগুলো থাকে, সেই কোষগুলো আকৃতিতে বড় হয়ে এটা পিত গ্রন্থি বা কর্পাস লুটিয়ামে রূপান্তরিত হয়। কর্পাস লুটিয়ামের লাইফ 14 দিন পর কর্পাস লুটিয়াম অবলুপ্ত হয়ে কর্পাস অ্যালবিগান্স গঠন করে। তাহলে বিভিন্ন অংশগুলোর নাম: জার্মিনাল এপিথেলিয়াম, টিউনিকা অ্যালবুজিনিয়া, স্ট্রোমা। এগুলো হচ্ছে প্রাইমর্ডিয়াল ফলিকল। এইটা গ্রাফিয়ান ফলিকল। এটাকে বলা হয় কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম এটা ডিম্বাশয়ের বিভিন্ন অংশ। এবার শুক্রাশয় ও ডিম্বাশয়ের ভেতরে কিভাবে গ্যামেট তৈরি হয়, যেভাবে শুক্রাশয় ডিম্বাশয়ের ভেতরে গ্যামেট তৈরি হয় তাকে বলা হয় গ্যামেটোজেনেসিস। সুতরাং গ্যামেটোজেনেসিস দু রকমের। যেভাবে শুক্রাশয়ে শুক্রাণু উৎপন্ন হয় তাকে বলি স্পারমাটোজেনেসিস। যেভাবে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু তৈরি হয় তাকে বলি উজেনেসিস। এবার শুক্রাণু তৈরির বিভিন্ন দশা। শুক্রাশয়ের ভেতরে অনেক সেমিনিফেরাস নালিকা থাকে বলেছিলাম। নালিকার প্রাচীর জার্মিনাল এপিথেলিয়াম নামক কোষ দিয়ে তৈরি হয়। সেই কোষগুলো মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কিছু ডিপ্লয়েড স্পার্ম মাদার সেল বা শুক্রাণু মাতৃকোষ তৈরি করে, যেটাকে বলি স্পারমাটোগোনিয়া। এই স্পারমাটোগোনিয়াগুলো বারবার মাইটোসিস পদ্ধতিতে ভাগ হতে থাকে, ফলে অসংখ্য স্পারমাটোগোনিয়া তৈরি করে। যেহেতু মাইটোসিস পদ্ধতিতে বিভাজনটা হয় সেজন্য ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকে। এই প্রথম বিভাজন দশা এটা বারবার হতে থাকে, এটাকে বলছি বাংলায় গুণন দশা, ইংরেজিতে বলি মাল্টিপ্লিকেশন ফেজ। তারপরে এই স্পারমাটোগোনিয়াগুলো জল শোষণ করে আকৃতিতে প্রায় দ্বিগুণ হয়।
এর ভেতরে ডিএনএ এর পরিমাণ বাড়তে থাকে, কোষগুলো বিভাজনের জন্য তৈরি হয়। এইটাকে বলি প্রাথমিক স্পারমাটোসাইট বা প্রাইমারি স্পারমাটোসাইট। প্রাইমারি স্পারমাটোসাইট। তারপর এই প্রাইমারি এই দশাটাকে বলা হয় বৃদ্ধির দশা বা গ্রোথ ফেজ। তারপর এই প্রাইমারি স্পারমাটোসাইট মায়োসিস পদ্ধতিতে অংশগ্রহণ করে। প্রথম মায়োটিক বিভাজনের ফলে প্রতিটা ডিপ্লয়েড স্পারমাটোসাইট থেকে দুটো করে হ্যাপ্লয়েড সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হয়। সেকেন্ডারি স্পারমাটোসাইট। তারপর সেকেন্ডারি স্পারমাটোসাইট দ্বিতীয় মায়োটিক বিভাজনের মাধ্যমে দুটো করে হ্যাপ্লয়েড স্পারমাটিড তৈরি করে। এটাকে বলি পরিণতির দশা বা ম্যাচুরেশন ফেজ। এই সম্পূর্ণ পদ্ধতিটাকে বলা হয় স্পারমাটিড প্রস্তুতি। তাহলে শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন দুটি দশায় হয়। প্রথম দশা স্পারমাটিড প্রস্তুতি, আর দ্বিতীয় দশাটা অচল স্পারমাটিডের পরিণত সচল শুক্রাণুতে রূপান্তর, তাকে বলি স্পারমিওজেনেসিস বা স্পারমাটোলিওসিস। স্পারমাটিড প্রস্তুতি তিনটি দশায় হয়। একটা গুণন দশা, বৃদ্ধির দশা, পরিণতির দশা। গুণন দশায় শুক্রাশয়ে সেমিনিফেরাস নালিকার প্রাচীরে অবস্থিত জার্মিনাল এপিথেলিয়ামের কোষগুলি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে অসংখ্য স্পারমাটোগোনিয়া তৈরি করে। তারপর স্পারমাটোগোনিয়াগুলি জল শোষণের ফলে আকৃতিতে দ্বিগুণ হয়। তার ভেতরে ডিএনএ এর প্রতিলিপি গঠনের মাধ্যমে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়। এগুলোকে বলা হয় প্রাইমারি স্পারমাটোসাইট বা প্রাথমিক স্পারমাটোসাইট। এই দশাটাকে বলছি বৃদ্ধির দশা। তারপর প্রাথমিক স্পারমাটোসাইট প্রথম মায়োটিক বিভাজনে অংশগ্রহণ করে, ফলে দুটো হ্যাপ্লয়েড সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হয়। তারপর দ্বিতীয় স্পারমাটোসাইটগুলো দ্বিতীয় মায়োটিক বিভাজনের মাধ্যমে স্পারমাটিড গঠন করে। স্পারমাটিড তৈরি করে। এই স্পারমাটিড একটা হ্যাপ্লয়েড কোষ, অচল, মাঝে থাকে একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, একটা সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডিস। এরকম কোষের যা যা গুরুত্বপূর্ণ অর্গানেলস বা অঙ্গাণুসমূহ সবই দেখা যায়। এটা অচল। যে পদ্ধতিতে এই অচল স্পারমাটিড সচল শুক্রাণুতে রূপান্তরিত হয়, তাকে বলি স্পারমাটোলিওসিস বা স্পারমিওজেনেসিস। স্পারমিওজেনেসিসের শুরুতে নিউক্লিয়াস এক প্রান্তের দিকে সরে আসতে থাকে। গলগি বস্তুগুলো নিউক্লিয়াসের উপরে একসাথে হয়ে অ্যাক্রোজোম তৈরি করে। এটা নিউক্লিয়াস, গলগি বস্তুগুলো একসাথে হয়ে উপরে অ্যাক্রোজোম তৈরি করে। মাইটোকন্ড্রিয়াগুলো নিচের দিকে নেমে আসে। পরে এই মাইটোকন্ড্রিয়াগুলো একসাথে হয়ে শুক্রাণুর গ্রীবা অঞ্চলে একটা স্পাইরাল শীট গঠন করে। সেন্ট্রোজোম বিভাজিত হয়ে দুটো সেন্ট্রিওল তৈরি করে। একটা সেন্ট্রিওল নিউক্লিয়াসের নিচে থাকে, আর একটা সেন্ট্রিওল থেকে শুক্রাণুর লেজের অক্ষ তৈরি হয়। তারপর পরিণতির ফলে এখান থেকে একটা পরিণত শুক্রাণু তৈরি হয়। তাহলে পরিণত শুক্রাণুর বিভিন্ন অংশ, এখান থেকে একটু মস্তক, এটা গ্রীবা বা নেক, এটা মিডল পিস, এটা টেল। মস্তক অংশে থাকে একটা নিউক্লিয়াস, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, একটা অ্যাক্রোজোম,
এখানে থাকে একটা বেসাল সেন্ট্রিওল, এইখানে এটা হচ্ছে মিডল পিস, এর ভেতরে একটা মাইটোকন্ড্রিয়া সর্পিল আকারে অবস্থান করে, একটা স্পাইরাল শিট বলে, আর একটা লম্বা লেজ। এর ভেতরে থাকে একটা লেজের অক্ষ বা অ্যাক্সাইল ফিলামেন্ট, যেটা সেন্ট্রিওল থেকে তৈরি হয়। তার ধার দিয়ে অল্প কিছু সাইটোপ্লাজম থাকে, শেষের দিকে সাইটোপ্লাজমটা থাকে না, তাকে টার্মিনাল ফিলামেন্ট বলে। এটা একটা শুক্রাণুর গঠন। ডিম্বাশয়ের ভেতরে ডিম্বাণুটা কিভাবে তৈরি হয়? যেভাবে ডিম্বাণু তৈরি হয় তাকে বলা হয় উজেনেসিস। ডিম্বাশয়ের ভেতরে যেভাবে ডিম্বাণু তৈরি হয় তাকে উজেনেসিস বলে। ডিম্বাশয়ের বাইরের আবরণটা বললাম জার্মিনাল এপিথেলিয়াম। সেই জার্মিনাল এপিথেলিয়ামের কোষগুলো মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে প্রথমে অসংখ্য উবনিয়া তৈরি করে। অসংখ্য উবনিয়া তৈরি করে। এই উবনিয়াগুলি কোষের ভেতরে ডিম্বাশয়ের ভেতরে অসংখ্য ছোট ছোট পিণ্ড আকারে থাকে। এগুলোকে প্রাইমর্ডিয়াল ফলিকল বলে। তার মধ্যে একটা কোষ জল শোষণের ফলে আকৃতিতে বড় হয়, তাকে প্রাইমারি উসাইট বলে। প্রাইমারি উসাইট মায়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুটি অসমান কোষ তৈরি করে। একটা কোষ বড়, একটা কোষ খুবই ছোট। বড় কোষটাকে বলি সেকেন্ডারি উসাইট, আর ছোট কোষটাকে বলি ফার্স্ট পোলার বডি। এরপর ফার্স্ট বায়োটিক ডিভিশন হলো। সেকেন্ড বায়োটিক ডিভিশন বা দ্বিতীয় বায়োটিক বিভাজনের ফলে সেকেন্ডারি উসাইট দুটি অসমান হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। বড়টাকে বলি উটিড, আর এই ছোট হ্যাপ্লয়েড কোষটাকে বলি সেকেন্ড পোলার বডি। ফার্স্ট পোলার বডি আবার সেকেন্ড বায়োটিক ডিভিশনের মাধ্যমে দুটো সেকেন্ড পোলার বডি তৈরি করে। সুতরাং বিভাজনের শেষে একটা উটিড আর দুটো পোলার বডি তৈরি হয়। উটিড পরবর্তীকালে ডিম্বাণুতে রূপান্তরিত হয়। সম্পূর্ণ পদ্ধতিটা হয় একটা ফলিকুলের ভেতরে। প্রাইমর্ডিয়াল ফলিকুল তখন আকৃতিতে বড় হয়, তাকে বলছিলাম গ্রাফিয়ান ফলিকুল। গ্রাফিয়ান ফলিকুল তৈরির পরে গ্রাফিয়ান ফলিকুলটা বাস্ট করে, বাস্ট করলে উটিড বাইরে বেরিয়ে আসে ডিম্বাণু রূপে। ডিম্বাণু বাইরে যে আবরণটা থাকে, পাতলা আবরণ, তাকে বলি ভাইটালাইন পর্দা। তারপরে কিছুটা ফাঁকা জায়গা থাকে, তারপরে একটা আবরণ থাকে। ফাঁকা জায়গাটাকে বলা হয় পেরিভাইটালাইন স্পেস। তারপরে লাল রঙের রাখলাম, তাকে বলি জোনা পেলুসিডা। আর এটা গ্রাফিয়ান ফলিকল থেকে ফেটে বাইরে বেরিয়ে আসে। সেই কিছু কোষ উপরে লেগে থাকে, সেই কোষ নির্মিত আবরণটাকে বলি করোনা রেডিয়েটা। করোনা রেডিয়েটা এটা ডিম্বাশয়ের গঠন, ডিম্বাণুর গঠন। আর ভাইটালাইন মেমব্রেন দিয়ে ঘেরা, ভেতরে সমস্ত অংশ একটা অর্ধতরল ধাত্র দিয়ে পূর্ণ, তাকে উপ্লাজম বলে। উপ্লাজমের মধ্যে একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, একটা সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি, অন্যান্য কোষের যা যা অর্গানেলস বা অঙ্গাণু সমূহ দেখা যায়
এটা পরিণত ডিম্বাণুর গঠন। এবারে আসছি মেনস্ট্রুয়াল সাইকেল বা রজত চক্র। স্ত্রীলোকের পরিণতির পর অর্থাৎ যৌবনারম্ভের পর থেকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাদের জরায়ুর প্রাচীর থেকে রক্ত, কিছু মিউকাস আর জরায়ুর অন্ত আবরণকে বলি এন্ডোমেট্রিয়াম, এগুলো নির্দিষ্ট সময় পর পর বাইরে বেরিয়ে আসতে থাকে। এটা চক্রাকারে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বেরিয়ে আসে, এই জন্য একে বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেল। আমাদের দেশের পরিবেশে এই মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় 11 থেকে 12 বছর বয়সে। এই মেনস্ট্রুয়াল সাইকেলের শুরুকে বলা হয় মেনার্ক, আর এটা স্থায়ী হয় 50 বছর, 50 থেকে 55 বছরের পর এটা বন্ধ হয়ে যায়। এই স্থায়ীভাবে মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যাওয়াটাকে বলা হয় মেনোপজ। এই মেনস্ট্রুয়াল সাইকেলটা যখন হয়, কিভাবে হয়, কেন হয়? মেনস্ট্রুয়াল সাইকেল হয় স্ত্রীলোকের দেহে পিটুইটারি গ্রন্থি, ডিম্বাশয় এদের নিয়ন্ত্রিত কিছু হরমোন ক্ষরণের ফলে। এবার মেনস্ট্রুয়াল সাইকেল পদ্ধতি। স্ত্রীজননতন্ত্রের গঠনটা দেখিয়েছিলাম আগে। স্ত্রীজননতন্ত্র আর মানুষের মস্তিষ্কের ভেতরে থাকে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি আর একটা ডিম্বাশয়, এই দুটো একসাথে কতগুলো নিয়ন্ত্রিত হরমোন ক্ষরণের ফলে ডিম্বাশয়ের প্রাচীর থেকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিছু রক্ত, মিউকাস আর ইউটেরাসের অন্তঃপ্রাচীরটাকে বলি এন্ডোমেট্রিয়াম, এটা কেটে বাইরে বেরিয়ে আসে। এটাকে বলা হয় রজত চক্র বা ঋতুচক্র। এই ঋতুচক্র স্ত্রীলোকের ক্ষেত্রে হয় 28 দিন পর পর। কিভাবে হয়? প্রথম অবস্থায় যখন ডিম্বাশয়ের ভেতরে ফলিকলগুলো খুব ছোট থাকে, তখন সে খুব কম পরিমাণে ইস্ট্রোজেন হরমোন তৈরি করে। যখন ইস্ট্রোজেন কম তৈরি হয়, সেই ইস্ট্রোজেন রক্তের সাথে মিশে যখন পিটুইটারিতে যায়, পিটুইটারি ইস্ট্রোজেনের পরিমাণ দেখে বুঝে নেয় যে ডিম্বাশয়ের ফলিকলগুলো ছোট আছে। সেখান থেকে পিটুইটারি এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন তৈরি করে। ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ে, এক একটা ডিম্বাশয়ে প্রায় 1 থেকে 1.5 লক্ষ ফলিকল থাকে, প্রাইমর্ডিয়াল ফলিকল। তার মধ্যে একটাকে বেছে নেয়, সেটা আকৃতিতে বড় হতে থাকে। যখন আকৃতিতে বড় হতে থাকে, তখন এখান থেকে ইস্ট্রোজেন তৈরি হয়। এই ইস্ট্রোজেনের দুটো কাজ। ইস্ট্রোজেন এফএসএইচ এর ক্ষরণ কমাতে থাকে, আর একই সাথে জরায়ুর প্রাচীরটাকে মোটা করে। জরায়ুর প্রাচীরের মধ্যে বেশি পরিমাণে রক্ত স্থানান্তরিত হয়, জরায়ুর প্রাচীরে বেশি পরিমাণে খাদ্য সঞ্চিত হয়, যার ফলে জরায়ু কোনো ভ্রূণের রোপণ উপযোগী হয়, প্ল্যাসেন্টা তৈরি হতে পারে। এই দুটো কাজ একসাথে হয়। যখন ইস্ট্রোজেন তৈরি হতে থাকে, ইস্ট্রোজেন এফএসএইচ এর ক্ষরণ কমায়। এই এফএসএইচ এর ক্ষরণ চলতে থাকে প্রায় 13 দিন। এই যত এফএসএইচ এর ক্ষরণ তৈরি হয়, তত ফলিকুলের ক্ষরণ বাড়ে। ফলিকুল থেকে ইস্ট্রোজেন বেশি তৈরি হয়, ইস্ট্রোজেন এফএসএইচ এর ক্ষরণ কমায়। তার ফলে 13th ডেতে ফলিকুলটা আকৃতিতে সবচেয়ে বড় হয়, জরায়ুর প্রাচীর মোটা হয় এবং এফএসএইচ এর ক্ষরণটা কম হয়। এই সময় 14th ডেতে যখন ল্যাটেরাল ফলিকুল সবচেয়ে বড় হয়, 13 থেকে 14 ডেতে এফএসএইচ এর ক্ষরণ কম হয়, তখন এখান থেকে এলএইচ বা লুটিনাইজিং হরমোন তৈরি হয়। এলএইচ
ডিম্বাশয়ের ভেতরে যে ফলিকলটা পরিণত হয়েছিল তার থেকে বাইরে ফাটিয়ে দিয়ে ডিম্বাণুকে বাইরে বের করে দেয়, তাকে বলি ওভিউলেশন বা ডিম্বাণু উৎপাদন। এই ওভিউলেশনটা হয় 13 বা 14তম দিন। ওভিউলেশন হওয়ার সাথে সাথে এই ফাটা ফলিকলটা রূপান্তরিত হয় কর্পাস লুটিয়ামে। কর্পাস লুটিয়াম থেকে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন একটা দুটো হরমোন তৈরি হতে থাকে। ইস্ট্রোজেন প্রোজেস্টেরন জরায়ুর মোটা প্রাচীরটাকে বাঁচিয়ে রাখে। যদি নিষেক না হয় তাহলে পারে কর্পাস লুটিয়াম রূপান্তরিত হয় কর্পাস অ্যালবিগ্যান্সে। শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ খুব কমে আসে, জরায়ুকে বাঁচানোর কোনো হরমোন থাকে না, জরায়ুর প্রাচীরটা বাস্ট করে যায়, ফলে এর ভিতরে যা রক্ত সঞ্চিত ছিল ভ্যাজাইনা এবং ভালভার পাথরের বাইরে বেরিয়ে আসে। এই পদ্ধতিটা একটা নিয়মিত একটা চক্রাকারে চলতে থাকে 28 দিন পর পর। এটাকে বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেল। সুতরাং মেনস্ট্রুয়াল সাইকেলে 4টা ফেজে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ। যেদিন থেকে ঋতুচক্র শুরু হলো, যেদিন থেকে ব্লাড শেড শুরু হলো, সেদিন থেকে এর লাইফ 1 থেকে 5 দিন। তারপরে ফলিকুলার ফেজ। ফলিকুলার ফেজ 5 থেকে 13 বা 14 দিন। ফলিকুলার ফেজ শেষ হয়, ফলিকুলটা আকৃতিতে বড় হয়। 3 নম্বরে ওভিউলেটরি ফেজ। 13 বা 14 দিন। 14তম দিনে ওভামটা বাইরে বেরিয়ে আসে। ডিম্বাশয়ের ভিতরে গ্রাফিয়ান ফলিকুলটা ফেটে গিয়ে কর্পাস লুটিয়ামে রূপান্তরিত হয়, তার নাম লুটিয়াল ফেজ। এর লাইফ 14 থেকে 28 দিন। এই 4টা ফেজে ভাগ করা হয়, 4টা দশায় রূপান্তরিত হয়। একে বলি মেনস্ট্রুয়াল সাইকেল। মানুষ ছাড়া অন্যান্য ম্যামেলস, কুকুর, বিড়াল, ইঁদুর, তাদের এইরকম ব্লাড শেড দেখা যায় না। তার পরিবর্তে সেখানে একটা মিউকাস বেরিয়ে আসে, এটাকে বলি এস্ট্রাস সাইকেল। এই মেনস্ট্রুয়াল সাইকেল আর এস্ট্রাস সাইকেল একটু তফাৎ আছে। হরমোনাল রেগুলেশনটা একই রকম, তবে মেনস্ট্রুয়াল সাইকেল যেমন 28 দিন পর পর হয়, এস্ট্রাস সাইকেল কোনো প্রাণীদের সারা বছরে একবার হয়, কোনো প্রাণীদের দুবার, কোনো প্রাণীদের 3 বার হয়। এগুলোকে মনোএস্ট্রাস, ডাইএস্ট্রাস বা পলিএস্ট্রাস বলে। সেখানটা এস্ট্রাস সাইকেলে এরকম ব্লাড শেড দেখা যায় না, পরিবর্তে এখান থেকে মিউকাস বেরিয়ে আসে। এবারে আসছি ফার্টিলাইজেশন বা নিষেক কিভাবে হয়। মেনস্ট্রুয়াল সাইকেল থেকে আমরা জানলাম 13 বা 14তম দিনে ওভিউলেশনটা হয়। সুতরাং এই সময় ফার্টিলাইজেশন বা নিষেকের সম্ভাবনা সবথেকে বেশি থাকে। মানুষ উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, মানুষের শরীরে শুক্রাণু প্রবেশ করলে সেটা 72 ঘন্টা অবধি বাঁচতে পারে, কিন্তু 24 ঘন্টা পর্যন্ত তার নিষেক ক্ষমতা থাকে। সুতরাং যদি 13তম দিনে ওভিউলেশনটা হয়, 12তম দিনে কোনো শুক্রাণু প্রবেশ করলে তারও নিষেক ক্ষমতা থাকে। তাই বলে 9 তারিখে 9তম দিনে কোনো শুক্রাণু প্রবেশ করলে তার নিষেক ক্ষমতা অতদিন থাকে না। সুতরাং 12, 13, 14 এই সময়টা নিষেকের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তার আগে বা পরের দশাগুলোকে সেফ পিরিয়ড বলে বা নিরাপদ সময় বলে। নিষেকটা কোথায় হয়? ডিম্বাশয় থেকে বাইরে বেরিয়ে আসার পরে ফ্যালোপিয়ান নলের সামনের দিকে আঙুলের মতো অংশগুলোকে ফিমরে বলি। সেই ফিমরের সঞ্চালনের মাধ্যমে ডিম্বাণু যখন ফ্যালোপিয়ান নলের ভেতরে ঢোকে, তার প্রথম জায়গাটাকে বলছি অ্যাম্পুলা। এই অ্যাম্পুলা অঞ্চলে নিষেক হয়। কোনো মাসে এই ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হলে পরের মাসে এই ডিম্বাশয় সক্রিয় হয়, সেখান থেকে ডিম্বাণু তৈরি হয়। আর একটা ডিম্বাণুকে একটা শুক্রাণু নিষিক্ত করতে পারলেও একসাথে যদি 3 থেকে 5 লক্ষ শুক্রাণু
ভ্যাজাইনা দিয়ে ভালভা দিয়ে ভ্যাজাইনায় প্রবেশ না করে তবে নিষেধ হয় না, কারণ শুক্রাণুগুলোকে অনেকটা পথ যেতে হয়। তাছাড়া বললাম ডিম্বাণুর উপরে একটা করোনা রেডিয়েটার আবরণ থাকে, সেই আবরণগুলোকে ভেদ করতে অনেক শুক্রাণুই নষ্ট হয়। নিষেধকে কয়েকটা পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায় অ্যাক্টিভেশন অ্যান্ড মিউচুয়াল অ্যাট্রাকশন অফ গ্যামেটস। মানে গ্যামেটের সক্রিয়তা। শুক্রাণুগুলো স্ত্রী জননতন্ত্রে প্রবেশের পর প্রথম অবস্থায় শুক্রাণুগুলো নিষ্ক্রিয় থাকে, প্রায় 24 ঘন্টা পরে শুক্রাণুগুলো সক্রিয় হয়। সক্রিয় হওয়ার পর শুক্রাণুগুলো বোঝে কিভাবে ডিম্বাণু কোন ফ্যালোপিয়ান নলে আছে। ডিম্বাশয় থেকে কতগুলো রাসায়নিক পদার্থ তৈরি হয়, যাদের এক কথায় বলা হয় গাইনোগ্যামন। শুক্রাণু থেকে কতগুলো হরমোন তৈরি হয়, তাকে বলা হয় অ্যান্ড্রোগ্যামন। এই অ্যান্ড্রোগ্যামন এবং গাইনোগ্যামন পারস্পরিক একে অপরকে আকৃষ্ট করে, পারস্পরের সাথে বিক্রিয়া করে, তার ফলে শুক্রাণুগুলো ডিম্বাণুর দিকে এগিয়ে যেতে থাকে, তাকে বলি অ্যাক্টিভেশন অফ গ্যামেটস। তারপরে শুক্রাণু ডিম্বাণু দুজনেই সক্রিয় হয়। ডিম্বাণুর গঠনটা বলেছিলাম আগে, বাইরে থাকে একটা ভাইটালাইন পর্দা, তার বাইরে থাকে জোনা পেলিউসিডা, আর মাঝের জায়গাটা হচ্ছে পেরিভাইটালাইন স্পেস। এর উপরে থাকে অনেক কোষ দিয়ে তৈরি একটা আবরণ, তার নাম করোনা রেডিয়েটার। অ্যাক্টিভেশন এই দশায় শুক্রাণু এবং ডিম্বাণু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণের ফলে শুক্রাণুগুলো ডিম্বাণুর দিকে আকৃষ্ট হতে থাকে, আর ডিম্বাণুর চারিদিকে কতগুলো দানা দেখা যায়, তাকে কর্টিক্যাল গ্র্যানুলস বলে। এই কর্টিক্যাল গ্র্যানুলসগুলো ফেটে যায়। এই ফাঁকা পেরিভাইটালাইন অঞ্চলের মধ্যে এই পদার্থগুলো জমা হতে থাকে, এই অঞ্চলটা আকৃতিতে বড় হয়, একে পেরিভাইটালাইন স্পেস অনেক স্পষ্ট হয় তখন। 2 নাম্বার penetration of sperm into ovum। sperms অনেক শুক্রাণু ডিম্বাণুর দিকে স্থানান্তরিত হলেও একটা শুক্রাণু ডিম্বাণুকে স্পর্শ করতে পারে। মনে করি এইটা ডিম্বাণুর আবরণ, একটা স্পার্ম হেড ডিম্বাণুকে স্পর্শ করে। এটা নিউক্লিয়াস, শুক্রাণু নিউক্লিয়াস। এর মাথায় থাকে অ্যাক্রোজোম। একটা শুক্রাণু একটা ডিম্বাণুর ভাইটালাইন পর্দাকে স্পর্শ করে। স্পর্শ করার পরে ডিম্বাণুর আবরণ থেকে কিছু আঙুলের মতো অংশ বা ভিলি তৈরি হয়। শুক্রাণুর অগ্রভাগ থেকেও একই রকম ভিলি তৈরি হয়, ওই একে অপরের সাথে আটকে যায়। অ্যাক্রোজোম থেকে কিছু লাইটিক উৎসেচক তৈরি হয়, তাদের বলা হয় হায়ালুরোনিডেজ। এর মাধ্যমে ডিম্বাণুর ভাইটালাইন পর্দায় একটা ছিদ্র তৈরি হয়, সেই ছিদ্র দিয়ে শুক্রাণু নিউক্লিয়াস ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে। শুধু নিউক্লিয়াস না, নিউক্লিয়াসের সাথে সেন্ট্রোজোম থাকে, এই দুটো প্লাজমের মধ্যে ঢুকে যায়। আর গ্রীবা এবং টেল বা লেজ অংশ কিন্তু প্রবেশ করে না, ওরা বাইরেই থেকে যায়। একটা শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশের পর ডিম্বাণু থেকে তৈরি গাইনোগ্যামন অপর শুক্রাণুগুলোকে জমাট বাঁধায় এবং নষ্ট করে। এটা হচ্ছে ডিম্বাণু নিউক্লিয়াস। প্রবেশের পর শুক্রাণু নিউক্লিয়াস ডিম্বাণু নিউক্লিয়াসকে ঘিরে আবর্তিত হতে থাকে। এই আবর্তনের সময় শুক্রাণু এবং ডিম্বাণু দুটো নিউক্লিয়াসই ফুলে ওঠে, তাদের ক্রোমোজোমগুলো খুব স্পষ্ট হয়। এটাকে বলি পুরুষ আর স্ত্রী উপনিউক্লিয়াস বা প্রোনিউক্লিয়াস।
ফুলে ওঠার পরে দুজনের ক্রোমোজোমগুলো খুব স্পষ্ট হয়। এই সময় মেল প্রোনিউক্লিয়াস এবং ফিমেল প্রোনিউক্লিয়াসের আইডেন্টিক্যাল ক্রোমোজোম বা একই ধরনের ক্রোমোজোম বা সমস্ত ক্রোমোজোমগুলো জোড় বাঁধে। জোড় বাঁধার ফলে একটা জাইগোট তৈরি হয়। মেল ফিমেল দুটো নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলো একসাথে হয়ে জাইগোট নিউক্লিয়াস ডিম্বাণু নিউক্লিয়াস তৈরি হলো। এইটা হয় কোথায়? ফ্যালোপিয়ান টিউবের প্রথম অংশ বা অ্যাম্পুলা বলেছি, সেই অ্যাম্পুলা অংশে জাইগোট তৈরি হয়। তারপরে জাইগোট তৈরির পর এই জাইগোট ইউটেরাইন ওয়ালে আবদ্ধ হয়। যেভাবে জাইগোট জরায়ুর প্রাচীরে আবদ্ধ হয় তাকে রোপণ বলে। বিষয়টা হলো এই অ্যাম্পুলা অংশে এখান থেকে এই জাইগোট এই ফ্যালোপিয়ান নলের ভেতরের প্রাচীরটা সিলিয়েটেড আবরণী কলা দিয়ে তৈরি হয়। সেই সিলিয়াগুলোর ক্রমাগত সঞ্চালনের মাধ্যমে জাইগোট জরায়ুর দিকে চলে আসতে থাকে। এই চলে আসতে প্রায় 7 থেকে 12 দিন সময় লাগে। রাস্তায় বা পথে যে বিক্রিয়াগুলো হয়, যে পরিবর্তনগুলো হয়, এটা হচ্ছে একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি হলো। জাইগোটটা প্রথমে ভাগ হয়ে 2টো সেল, তারপর 4টা সেল, তারপরে 8টা সেল, এইভাবে একটা সেল মাস তৈরি করে, তাকে বলি মরুলা। তারপর মরুলার সেলগুলো একটা তরলপূর্ণ থলিকে বেষ্টন করে অবস্থান করে, এটাকে বলি ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্টের ভেতরের তরলকে বলি অ্যামনিওটিক তরল। তার ভেতরে যে কোষগুলো দেখা যায় তাকে বলছি ইনার সেল মাস বা আন্তঃকোষপুঞ্জ। বাইরের আবরণটাকে বলা হয় ট্রোফ্যাক্টোডার্ম বা ট্রোপোডার্ম। সব মিলে এটাকে বলা হয় ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট। এই অবস্থায় ব্লাস্টোসিস্ট জরায়ু গাত্রে স্থানান্তরিত হয়। স্থানান্তরের সময় এমন ভাবে স্থানান্তরিত হয় যে আন্তঃকোষপুঞ্জ সবসময় জরায়ুর প্রাচীরের দিকে থাকে। এবার রোপণ কিভাবে হয়? এটা জরায়ুর প্রাচীর। জরায়ুর প্রাচীরের কোষস্তর বা এন্ডোমেট্রিয়াম, তার ভেতরে থাকে রক্তজালক। জরায়ু গাত্রে স্থানান্তরিত হওয়ার পর ব্লাস্টোসিস্টের বাইরে যে কোষস্তর, সেই বাইরের কোষস্তর এইটা জরায়ুর প্রাচীরকে ভেঙে ভেতরের দিকে স্থানান্তরিত হতে থাকে, ফলে কিছু আঙুলের মতো অংশ তৈরি হয়। এই আঙুলের মতো অংশ থেকে পরবর্তীকালে প্ল্যাসেন্টা উৎপন্ন হয়। ভেতরে যে ইনার সেল মাস ছিল, সেই ইনার সেল মাস পরিবর্তিত হয়, সেখান থেকে একটা ছোট ভ্রূণ তৈরি হয়। এই ভ্রূণ প্ল্যাসেন্টার মাধ্যমে জরায়ু গাত্রে আবদ্ধ থাকে। প্ল্যাসেন্টার ভ্রূণ যে রজ্জুর মাধ্যমে আবদ্ধ থাকে তাকে বলা হয় আম্বিলিকাল কর্ড বা নাভি রজ্জু। আর এই ভ্রূণ 2টো পর্দা দিয়ে ঘেরা থাকে। ভেতরের পর্দাটাকে বলি অ্যামনিয়ন, বাইরেটাকে বলি কোরিয়ন। এছাড়াও 2টো পর্দা আছে,
অ্যালান্টয়েজ আর ইয়ক স্যাক। ইয়ক স্যাকের মানুষের দেহে কোনো ভূমিকা নাই, যেহেতু মানুষের ওভামের মধ্যে কোনো কুসুম বা ইয়ক থাকে না। ভ্রূণের পরিস্ফুরণকালে সে সম্পূর্ণ পুষ্টি মায়ের দেহ থেকে সংগ্রহ করে, সে ইয়ক স্যাকের কোনো ভূমিকা নেই। অ্যালান্টয়েজের ভেতরে ভ্রূণের পরিস্ফুরণকালে উৎপন্ন রেচন পদার্থগুলো জমা থাকে। এইভাবে এই প্ল্যাসেন্টা মায়ের শরীরে, মায়ের জরায়ুর ভেতরে প্রবেশের পর কতগুলো আঙুলের মতো অংশ বা ভিলি তৈরি করে। এই ভিলি কতগুলো রক্তপূর্ণ থলির মধ্যে উন্মুক্ত হয়। এই রক্তপূর্ণ থলির ভেতরে মায়ের শিরা ও ধমনীর যোগাযোগ আছে। এই ভিলিগুলো সবসময় সেই রক্তপূর্ণ থলির ভেতরে ডুবে থাকে, এই জন্য এরকম প্ল্যাসেন্টাকে হিমোকোরিয়াল প্ল্যাসেন্টা বলে। এইভাবে ভ্রূণের পরিস্ফুরণ সম্পূর্ণ হতে 280 দিন সময় লাগে। 280 দিন পরে পিটুইটারি মিশ্রিত অক্সিটোসিনের প্রভাবে জরায়ু সংকোচন হয়। ভ্রূণ ভ্যাজাইনা এবং ভালভার মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসে। যখন অক্সিটোসিন তৈরি হয়, ডিম্বাশয় থেকে রিল্যাক্সিন তৈরি হয়, তখন জরায়ুর আয়তন বাড়ে, ভ্যাজাইনার আয়তন বাড়ে। তার ফলে ভ্রূণের বাইরে বেরিয়ে আসাটার পথ সুগম হয়। এইভাবে ভ্রূণ সৃষ্টি এবং তার পরিস্ফুরণ হয়ে থাকে।